আমি ডক্টর অর্ণব দত্ত, মনোরোগ বিশেষজ্ঞ। আজ আমি যে সমস্যার কথা বলবো এটাকে বলে অটিজম। এখন অটিজম কিন্তু রোগ নয়, এটা প্রতিবন্ধকতা। কিন্তু এই প্রতিবন্ধকতার সঙ্গে অনেকগুলো রোগও জড়িয়ে থাকে, সেগুলো আমি ধীরে ধীরে বলবো। প্রথমে বলবো সাইন অ্যান্ড সিমটম, কি দেখে বুঝবেন যে আপনার বাচ্চার মধ্যে এই সমস্যা আছে। দ্বিতীয় হচ্ছে ইটিওলজি অর্থাৎ কারণ তত্ত্ব, আর 3 নম্বরটা হচ্ছে ম্যানেজমেন্ট বা এই জায়গা থেকে আপনি আপনার বাচ্চাকে কি করে বাড়তে রাখবেন। প্রথমে হচ্ছে আপনার কি করে আপনি বুঝবেন। দেখুন, এই অটিজম এমন একটা সমস্যা বা প্রতিবন্ধকতা, এটা কিন্তু 3 বছর আগে থেকেই বাচ্চাদের ধরে। তারপরে তো যত বয়স বাড়তে থাকে ব্যাপারগুলো আরো প্রকট হয়ে ওঠে। কতগুলো ব্যাপার আপনারা লক্ষ্য করতে পারেন, যেমন একটা সোশ্যাল স্মাইল দেখা। যে কোনো বাচ্চা দেখবেন এই 1-1.5 বছর হলো, 2 বছর হলো, কেউ হাসলে বা তার সামনে হাসলে তাকে একটা ছোট্ট সুন্দর হাসি, এই বাচ্চারা সোশ্যাল স্মাইল দেয় না, হাসে। চোখে চোখ রেখে কথা বলতে পারে না, বা আপনি হয়তো কিছু বললেন সেটা কিন্তু চোখে চোখ রেখেও শুনছে না। এছাড়া সবসময় ঘ্যান ঘ্যানের ব্যাপার তো থাকেই। তারপর হচ্ছে এরা অনেক সময় কথা বলতে দেরি হয় বা কথা বলতে চায় না বা বলেন। এবার আপনি বলতে পারেন যে কথা বলতে পারে না, তা কিন্তু নয়, কথা বলতে অনেক সময়ই পারে, কিন্তু কথা বলতে চায়। এবার কোনো একটা আরেকটু যখন বড় হয়ে যায় তখন কোনো একটা বিষয় নিয়ে বড্ড ঘ্যান ঘ্যান করে। যেমন হচ্ছে কোনো একটা খেলনা হয়তো তার প্রিয়, সেটা ভেঙে গেছে, কিন্তু সেটা নিয়েই ও থাকবে। আপনি যতই তাকে দামি নতুন খেলনা কিনে দিন, সে সেটা পছন্দ করবে। এবার মনে করুন আপনার ব্রাশ, দাঁতের ব্রাশ, হয়তো যেটা ব্রাশটা দিয়েও দাঁত মাজছে, ওটা একটা সময় তো খারাপ হবে, আপনারা চেঞ্জ করতে চাইছেন, নাহলে তো প্রবলেম হবে, কিন্তু সে কিছুতেই চেঞ্জ করতে পারে না। সেটা যদি আপনি চেঞ্জ করে দেন, ভীষণ ঘ্যান ঘ্যান করবে। তার সঙ্গে আর কি করবে, তার সঙ্গে হচ্ছে বন্ধু বান্ধব এদের থাকে, নিজেদের মধ্যেই থাকেন, একা একা থাকতে কথা, একা একা থাকে, অনেক সময় একা একা কথাও বলে। এবং এদের মধ্যে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোনো কল্পনার প্রবণতা থাকে না। বাচ্চারা খেলার সময় বিভিন্ন কল্পনা করে খেলে, কিন্তু এরা কোনো কল্পনা খেলার ব্যাপার নেই, নিজেদের মধ্যেই থাকে এবং আত্মীয় স্বজনের সঙ্গে মিশতে চায় না, বন্ধু বান্ধবও তৈরি করতে পারে না। তার সঙ্গে আরো কিছু রোগ এদের সঙ্গে যুক্ত হয়ে যায়, যেমন ADHD, অর্থাৎ অসম্ভব চঞ্চল হয় এরা, সমানভাবে বুঝতে পারে না কোথাও, সবসময় হাত পা নড়াচড়া করে, এগুলো করে। কথা বলার ক্ষেত্রে সমস্যা, যেটা হচ্ছে সে আমরা উচ্চারণ করতে চায় না, বা বেশ কিছু কথায় এদের খুব আপত্তি থাকে, যে কখন যে কোন শব্দ হবে সেটা বলা খুব মুশকিল। এছাড়া আর একটা যেটা হয়, এরা অল্প শব্দ, অল্প আলোতে খুব বেশি সংবেদনশীল হয়ে যায়, অর্থাৎ পছন্দ করে না, খুব বেশি রিয়াক্ট করে থাকে। এছাড়া যত যদি বন্ধু থাকে না বলে এরা একা একা বলে, বাড়ির লোকেদের বিরক্ত করে, বা কখনো কখনো বিরক্তই করে না, চুপচাপ বসে থাকে। আপনারা যতই কমিউনিকেশন করার চেষ্টা করুন, কমিউনিকেট করে না, চোখের সঙ্গে চোখ রেখে কথা বলে না। এই ব্যাপারগুলো কিন্তু চলতে থাকে, এবং এগুলো যদি আপনার 3 বছর আগে থেকেই শুরু হয়, যত বড় হয় তত এগুলো প্রকট করতে থাকে। আচ্ছা, এটা হচ্ছে ইটিওলজি। এবার ইটিওলজি মানে কারণ তত্ত্ব। দেখুন, এর অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে একটা জেনেটিক ব্যাপার। যদি আপনার পরিবারের মধ্যে এটা কারণ থাকে, তার কিন্তু একটা হওয়ার সম্ভাবনা আছে। আর একটা হচ্ছে কি, নেশা। যেসব বাবা মারা নেশা করেন, তাদের মধ্যে বাচ্চার মধ্যে কিন্তু এইটা আসার সম্ভাবনা। এই নেশা হচ্ছে সাবস্টেন্স, নন সাবস্টেন্স দুটোই। বিশেষ করে সাবস্টেন্স নেশা, মদ, গাঁজা, সিগারেট, ড্রাগস, এগুলো কিন্তু তার উত্থান। মা বাবা উভয়ের ক্ষেত্রে বলছি, কিন্তু আমি খেলে তার কিন্তু একটা ব্যাপার তৈরি হয়। এছাড়া গর্ভ অবস্থায় যদি কোনো রোগ থাকে, বড় কোনো রোগ হয় মায়েদের, বা ডায়াবেটিস হলো বা রুবেলা হলো, এমন কিছু হলো সেখান থেকে, কারণ এটা একটা জেনেটিক প্রবলেম, এটা কিন্তু রোগ নয়, আমরা বারবার রোগ বলছি, এটা রোগের কারণে হয় এবং এটা একটা প্রতিবন্ধকতা। আর একটা ব্যাপার যেটা আছে, DSM-4 বলছে বেশি বয়সে মা বাবা হওয়া, অর্থাৎ 35 বছরের পরে মা হলে এবং 40 বছরের পরে বাবা হলে এই সমস্যাটা কিন্তু একটা দেখা যায়। সেখান থেকে বের হওয়ার রাস্তাও আছে, সেটা হচ্ছে যখন সে গর্ভাবস্থা থাকে, আপনি গাইনোকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করে কিছু জেনেটিক টেস্ট এখন হয় আধুনিক যুগে, সেইগুলো করলে কিছুটা হলেও বোঝা যায়, কিছুটা ম্যানেজমেন্টের পারে। এইবার হচ্ছে কি, এগুলো ইটিওলজি গেল, অর্থাৎ কারণ তত্ত্ব। এবার আপনি এখান থেকে বেরোবেন কি? দেখুন, আমি প্রথমেই বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো রোগ নয়, এটা একটা প্রতিবন্ধকতা। এই জন্য পৃথিবীর কোনো ওষুধ নেই, না অ্যালোপ্যাথি, না হোমিওপ্যাথি, না আয়ুর্বেদিক, না ইউনানি, পৃথিবীর কোনো ওষুধ নেই যে এখান থেকে বার করে আসবে। তবু আপনারা ওষুধের সাহায্য নেবেন কেন? কারণ হচ্ছে এর সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ডিজিজগুলো থাকে বা অন্য রোগগুলো থাকে, ADHD থাকতে পারে, হ্যাঁ, অ্যাংজাইটি থাকতে পারে, ডিপ্রেশন থাকতে পারে, জেদ, রাগ, এই ব্যাপারগুলো থাকে। এবং তার সঙ্গে আরো যেটা থাকে সেটা হচ্ছে মানে মুড ডিসঅর্ডার, যেটা ডিপ্রেশন, ম্যানিয়া দুটোই একসঙ্গে থাকতে পারে। এগুলোর জন্য আপনারা ওষুধের সাহায্য নেবেন। যেহেতু আমি হোমিওপ্যাথি করি, আমাদের ওষুধের সাইড এফেক্ট প্রায় নেই এবং উপকারগুলো আছে, কিন্তু এই ওষুধ খাইয়ে অটিজম ভালো করা যায় না। এছাড়া যে আর একটা বাচ্চাদের ব্যাপার থাকে, মনে রাখার ক্ষেত্রে সমস্যা দেখা যায়।
সেটাও কিন্তু অনেকটা কন্ট্রোল করা যায় এই ওষুধের মাধ্যমে। এবার আপনি এখান থেকে বেরোবেন কি করে, বা আরো ভালোভাবে বাচ্চাকে মানুষ করে তুলবেন কি করে। আমি প্রথমে যেটা বললাম, এটা রোগ নয়, এটা রোগের সঙ্গে এটা প্রতিবন্ধকতা, তাই অবশ্যই আগে থেরাপি দিতে হয়। পেশার এডুকেটার লাগে, অনেকের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে প্রবলেম দেখা যায়, অনেক দেরি করে কথা শুনে বা আমি বললাম যেটা কথা বলতে চায় না, সেক্ষেত্রে স্পিচ থেরাপিস্ট লাগে, অকুপেশনাল থেরাপিস্ট লাগে, এবং বিটি সিবিটি দুটোই চলে। শুধু তাই নয়, বাবা মাকেও এডুকেট করা হয়, সিবিটি বিটি দেওয়া হয়, না হলে সে বাচ্চাকে কি করে ম্যানেজ করবে বা কি করে আপনার বাড়িতে কন্ট্রোল করবে। শুধু তাই নয়, ধৈর্য ধরতে হবে। এটা কিন্তু ধৈর্য ধরার জিনিস। হয়তো আপনি ভাবতে পারেন যে ওষুধ খাওয়াচ্ছি, থেরাপি দিচ্ছি, বাচ্চা সুস্থ হয়ে যাবে, তা নয়। সুস্থ হবে ছোটবেলা থেকে করলে, সেগুলো হচ্ছে রোগগুলো চলে যাবে। এডিএইচডি থাকলে যেন অনেক কন্ট্রোল হয়ে যাবে, ডিপ্রেশন থাকলে অনেক কন্ট্রোল হয়ে যাবে, কিন্তু আসল যে অটিজম, যে প্রতিবন্ধকতা, সেটা কিন্তু ম্যানেজ করতে হবে এইগুলোর থ্রু দিয়ে। যদি আপনারা এই থেরাপি বন্ধ করে দেন, তাহলে কিন্তু সন্তান কোনদিন সুস্থ হবে না বা ম্যানেজেবল হবে না। সুস্থ তো হবে না, ম্যানেজেবল হবে না। প্রবলেমটা হচ্ছে অনেক অটিজম বাচ্চার সঙ্গে এমআর থাকে, সিজোফ্রেনিয়া থাকে, সেগুলো খুব সমস্যা থাকে। এমআর আর অটিজম কিন্তু খুব মারাত্মক। এমআর মানে একে ওর বুদ্ধিবৃত্তি কম, আর অটিজম মানে হচ্ছে নিজের মধ্যে থাকা। দুটো যদি একসঙ্গে থাকে, তো আপনাকে আরো ভালো করে ট্রেনিং দেওয়াতে হবে, এবং এই ট্রেনিং কিন্তু একদিন দুদিনে হবে না। এটা কি যদি কন্টিনিউয়াস প্রসেস, এবং এর জন্য আলাদা স্কুল আছে, স্পেশাল স্কুল বলা হয়, বা স্পেশাল ইনস্টিটিউট আছে। আপনি নর্মাল স্কুলের সঙ্গে সেখানে তাদের দিতে হবে, এবং তারা ওখানে নিয়মিত ক্লাস করবে। শুধু তাই নয়, মা বাবা এবং মা দুজনে, যে কেয়ার গিভার বা অন্য কেউ হতে পারে যিনি কেয়ার গিভার, তিনি কিন্তু তাদের সঙ্গে থাকবেন। তারা দেখিয়ে দেবে এরকমভাবে আপনার বাচ্চাকে ট্রেনিং নিতে হচ্ছে, সেইটাও বাড়িতে গিয়ে আপনার প্র্যাকটিস করতে হবে। এটা একটা লং টার্ম প্রসেস, এবং এই প্রসেসের মধ্যে যদি যান, তাহলে কিন্তু একটা উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। আর একটা কথা আপনাদের জানিয়ে দিই, নাসা, যেটা আমাদের আমেরিকান যে ইনস্টিটিউট আছে, এটা মহাকাশ, ওখানে কিন্তু প্রচুর অটিজম বাচ্চা কাজ পেয়েছে। কারণ হচ্ছে এটা ট্রেনিং এর জন্য। হয়তো তারা মানুষের সঙ্গে সেভাবে মিশতে পারেনি, চোখে চোখ রাখতে পারেনি, হয়তো তাদের সংসার সেভাবে হয়নি, কিন্তু তারা ওখানে কাজ করছে বৈজ্ঞানিক হিসেবে। কারণ তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় তারা এমআর হয়তো নয়, তাদের বুদ্ধিবৃত্তি আছে, কিন্তু তারা কথা বলতে চায় না বা যোগাযোগ করতে চায় না। তাই যদি তাদের সেভাবে ট্রেনিং দেওয়া যায়, সেটা কিন্তু তারা একটা ভালো জায়গায় যেতেই পারে। এরকম নয় যে তারা এমআর হবেই অটিজম বলে। বা এডিএসডি যাদের আছে, যেমন হচ্ছে অ্যাটেনশন ডেফিসিয়েন্সি হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, অতি চঞ্চলতা, সেটা কিন্তু রোগ, সেটাও কিন্তু ভালো হয়ে যাবে। থেরাপির সঙ্গে যেমন হবে, ওষুধপত্র খেলেও হবে। আমাদের মধ্যে প্রচুর ওষুধ আছে, সময় অনুযায়ী তাকে যদি দেওয়া যায় এবং বেশ কিছুদিন খাওয়ানো যায়, সেটাও কিন্তু ভালো হয়। অনেক বাচ্চার অ্যাগ্রেশন থাকে, এগুলোর সঙ্গে আমরা সাথে অ্যাকশন গেমে যুক্ত হতে বলি, যেমন ক্যারাটে, জুডো, বক্সিং বা তাইকোন্ডো, তাতেও কিন্তু খুব বেশি উপকার হবে। আর অনেক মানুষের একটা ধারণা আছে, মা যখন পেটে থাকে তখন ভ্যাকসিন নিলে বাচ্চাদের এই প্রবলেম হয়। একদমই তাই নয়, ভ্যাকসিনের সঙ্গে এর কিন্তু কোনো সম্পর্ক নেই। এবং আপনার বাচ্চা যখন জন্মাবে, তখনও কিন্তু যে নর্মাল ভ্যাকসিনগুলো দিতে হবে। কারণ এই অটিজমের পেছনে যেমন আমি বললাম জন্মগত ব্যাপার আছে, তার সঙ্গে আরও কিছু অ্যাসোসিয়েটেড ব্যাপার আছে, যেমন দেরি করে কাদা আছে, বা যদি ট্রেসে থাকে, সেখান থেকে পেটে থাকে যখন বাচ্চা, তখন ট্রেসে থাকে, সেটা হতে পারে। বা বাচ্চা হয়তো কোনোভাবে হাত থেকে পড়ে গেল 6 মাসের মধ্যে একটু উঁচু থেকে, সেখান থেকেও ব্রেন একটা জায়গায় মানে ক্ষতি হলো, সেখান থেকে অনেকগুলো কারণ কিন্তু এর উপরে আছে। দেরি করে বিয়ে হওয়ার ব্যাপারটা বললাম, যারা দেরি করে বিয়ে করছে। তাই যদি আপনার বাচ্চার মধ্যে দেখেন এই অস্বাভাবিকত, এই আপনার মানে কষ্টের ব্যাপারটা ওর মধ্যে থাকে, প্রকাশ করতে পারছে না, কান্নাকাটি করছে, জেদ করছে, একটা জিনিস নিয়ে বড্ড ঘ্যান করছে, রোবোটিকের মতো কথা বলছে, তো এই ব্যাপারগুলো যদি আপনি দেখতে থাকেন, দেরি না করে অবশ্যই কোনো সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট বা থেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করবেন। কারণ এই পরের প্রসেসটা যদি আপনি না করেন বা এই ওষুধপত্রগুলি না খাওয়ান, তাহলে কিন্তু এই বাচ্চার সুস্থ দূরের কথা আরো অনেক 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 খারাপ। নমস্কার।